अब देख तू, अब देख तू, अब तू गया बेटा, अब तू गया। देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। देख क्योंकि मैं बहुत दिनों से तेरा बहुत दिनों से खेल बंद करने के चक्कर में था। ইন্ডিয়ানের সঙ্গে ইন্ডিয়ানের ঝামেলা, হ্যাঁ। অভিষেক শর্মা দিগ্বেশ রেড্ডি শেষমেশ কাকে এসে রাজীব শুক্লাকে এসে শেষমেশ ঝামেলা থামাতে হচ্ছে। তো আমরা এই ভিডিওতে আলোচনা করছি আজকে এসআরএইচ ভার্সেস লখনৌর ম্যাচের রিভিউ করব একটা সুন্দর করে। আর হচ্ছে গুজরাট টাইটান্সের এই বছর এবং তাদের লেগেসি যা চলে আসছে, তাদের ব্রিলিয়ান্ট টিম এফোর্ট, হ্যাঁ, টিম কিভাবে তারা টপ টেবিলে বসে আছে, ঠিক আছে। আমরা এটা নিয়ে একটু হালকা ঘাটাঘাটি করবো আর কি। তো তাদের পারফরমেন্স কেমন যাচ্ছে, প্রথমে আমরা শুরু করছি গুজরাট টাইটান্স দিয়েই। আমার কথা হচ্ছে প্রথম তো টেবিল টপার্স, ঠিক আছে। তারপরে হচ্ছে অরেঞ্জ ক্যাপ তাদের কাছে, পার্পল ক্যাপ তাদের কাছে। আর তারপরে মেন সবচেয়ে কথা হচ্ছে টপ 3 ব্যাটসম্যান। হ্যাঁ, টপ 3 ব্যাটসম্যান পুরোপুরি পারফরমেন্স দিয়েছে। তারপরে কে আছে অনেকে হয়তো নামই বলতে পারবে। তুই লেগাসির কথা ভাব একবার, গুজরাটের লেগাসি 2022-এ এন্ট্রি মারলো, চ্যাম্পিয়ন প্রথমে, 23-এ রানার আপ, 24-এ একটা সিজন খারাপ গেছে, 25-এ এসে প্লে অফে পৌঁছে তো গেছেই, ঠিক আছে, টেবিল টপে রয়েছে, আর 1-2-এ ফিনিশ করবে গুজরাটের যে। তাহলে এইটার মেন কারণ কি হতে পারে? মেন যে 2-3টে কারণ আমার মনে হয়, যেটা এক হচ্ছে ওপেনিং পার্টনারশিপ, ঠিক আছে, টপ অর্ডার ব্যাটসম্যান যারা আছে, আর এক হচ্ছে কোচিং স্টাফ। ওপেনিং ব্যাটসম্যান তুই শুভমান গিল আর হচ্ছে সাই সুদর্শনের যদি কথা তুই বলিস, না ঠিক আছে, যেখানে বাটলার থাকতেও ওরা কিন্তু দেখ দুটো ইন্ডিয়ানকে দিয়ে, হ্যাঁ ঠিক আছে, এই বছর শুধু মানে মনে হয় সব রেকর্ড ভেঙে দেবে। প্রথম তো তুই দেখ 7টা সেঞ্চুরি পার্টনারশিপ করেছে ওরা, 7টা সাতাকিয়া পার্টনারশিপ, এর উপরে শুধু একটা সিজন, হ্যাঁ, এর উপরে শুধু দুটোই আছে, 7টা অলরেডি হয়ে গেছে। এরা মাত্র 3-4 সিজন খেলে এই অবধি জায়গায় পৌঁছে গেছে, ঠিক আছে। সুদর্শনের কথা এই হয়তো আমরা 1-2 বছর ধরে শুনতে পাচ্ছি। 839 রান অলরেডি করে ফেলেছে, এখনো দুটো ম্যাচ ইয়ের বাকি রয়েছে, তোর লিগ ম্যাচের, এখনো হয়েছে, এখনো দুটো ম্যাচ বাকি আছে, 839 রান। এবং এই রানটা ওপেনিং পেয়ার, ইন্ডিয়ান ওপেনিং পেয়ারদের জন্য হাইস্ট রান। তুই লাস্ট ম্যাচটা দিয়ে বিচার কর না, বিনা উইকেটে 200 রান, এটাও এমন কি যে প্রথম যে বিনা উইকেটে 200 রান চেস করলো, এর আগে 200 রান কখনো চেস হয়নি। গিলের সেঞ্চুরিটা আমরা একটু আফসোস, ঠিক আছে, ঠিক আছে, এটা দেখ এই বছরের রাইট হ্যান্ডারদের ভাগ্যে সেঞ্চুরি নেই। 60 নাম্বার ম্যাচে এসে কেএল রাহুল সেঞ্চুরি মারলো, 60 নাম্বার ম্যাচে, টোটাল ম্যাচ করা 74টা, তার মধ্যে 60 নাম্বার ম্যাচে এসে কেউ রাইট হ্যান্ডার একটা সেঞ্চুরি মার, এমনকি সেকেন্ড ইনিংসেও লেফট হ্যান্ডার সেঞ্চুরি মারছে সাই সুদর্শন। এর আগে টোটাল 6টা সেঞ্চুরি টোটাল, তার মধ্যে একটা মাত্র, মানে ব্রিলিয়ান্ট টিম এফেক্ট প্লাস হচ্ছে ওদের কোচিং স্টাফ। হ্যাঁ, বিশেষ করে নেহরাজি, নেহরা তো আছে। সব থেকে বড় কথা কি, তুই ভেবেছিলি যে এরা দুজন ওপেনিং করবে? না, ওপেনিং করবে, কিন্তু আমি ভেবেছিলাম বাটলার থাকতে অন্য কে ওপেনিং করবে। বাটলার এমন বিধ্বংসী ওপেনার একজন, ঠিক আছে। এইখানে আরেকটা জিনিস আছে, কোনটা? প্রথম 3 জন এই প্রথম যে এক টিমে 500-র উপরে করে রান, হ্যাঁ, এরকম আইপিএল এর ইতিহাসে এরকম প্রথম হলো যে একটা টিমের একটা সিজনে 3টে প্লেয়ারের 500-র উপরে রান, 500, মানে কোথায় কি এখনো ম্যাচ আছে, বাটলার, সাই সুদর্শন আর শুভমান গিল এখনো ম্যাচ আছে, কোথায় কি অলরেডি রেকর্ড হয়ে গেছে। তুই শুভমান গিলের স্ট্যাটস দেখ, এই বছরের 601 রান করেছে, 60-এর অ্যাভারেজের সঙ্গে 6খানা হাফ সেঞ্চুরি, ঠিক আছে, 90s-এ 2বার আউট হয়েছে, হাফ সেঞ্চুরি কাউন্টেই পড়ছে ওটা, যাই হোক 156 স্ট্রাইক রেটে খেলছে, ঠিক আছে। এটা হচ্ছে শুভমান গিলের স্ট্যাটস। তাহলে ভাব 60-এর এভারেজ। সাই সুদর্শনের স্ট্যাটস, সাই সুদর্শন হচ্ছে 617 রান, তাও 12 ম্যাচে, হ্যাঁ, এভারেজ কত বলতো? 56 এভারেজ। তাহলে আর স্ট্রাইক রেট হচ্ছে 157। সিমিলার অরেঞ্জ ক্যাপের লিস্টেও তুই দেখ না, 617 রান হচ্ছে। তুই দেখ একটা তামিলনাড়ুর একটা ব্যাটসম্যান, তুই অরেঞ্জ ক্যাপের লিস্টে দেখ কিভাবে ওরা আসানামা করছে। 617 রান সাই সুদর্শনের, 601 রান, 1 রান হচ্ছে গিলের। তাহলে তার আগে অবধি দেখ সবার 500 করে কিন্তু সবার ছিল, কে পাবে কেউ বলা যাচ্ছে না, কিন্তু এখনো পর্যন্ত কেউ। হ্যাঁ, আর ওদিকে প্রসিদ্ধ কৃষ্ণার কথা বলতে হয়। প্রসিদ্ধ কৃষ্ণা 20টা উইকেট, তোর পার্পল ক্যাপ রয়েছে, তোর সিরাজের 15টা উইকেট, তাও রাশিদ খান ফর্মে নেই। তাই রাশিদ খান ফর্মে থাকলে আরো, আমি মনে করছি বেশ 10টার মধ্যে ওর দিকে 6-7টা থাকে। হ্যাঁ, তাহলে ভাব রাশিদ খানও কিন্তু পার্পল ক্যাপের লিস্টে থাকে অল টাইম, সরাসরি ইয়ের জন্য।
আর আমি যা মনে করি এই টিমটা ওঠার সব থেকে বড় হচ্ছে ম্যানেজমেন্ট, এই টিমটা ওঠার কারণ হচ্ছে এর আগে আমরা বলবো না শুধু ক্যাপ্টেন কোচ বলা যেতে পারে, ঠিক আছে, আশিস নেহরা প্রথম দিয়ে করছে, ও ম্যানেজমেন্টের মধ্যেই পড়ে হিসাব মতো, ঠিক আছে। তোর ক্যাপ্টেন্সি এর আগে হার্দিক পান্ডিয়া করেছে, ইনভলভ কেমন থাকে, হ্যাঁ ও আছে না যে আমি একটা চেয়ারে থেকে হ্যাঁ ঠিক আছে যা করলাম আমি পরে দিয়ে সেটাকে আমি কিন্তু ব্যাটিং এর সময় ওঠে না, বোলিং এর সময় ফুটবল ম্যানেজারের মতো ঘুরে বেড়ায়, ফুটবল ম্যানেজারের মতো। তো হ্যাঁ এর জন্য আমার মনে হয় কোচিং স্টাফ ম্যানেজমেন্টের মধ্যে পজিটিভ ভাইব আছে বলেই ওরা উঠতে পারছে এতদিন ধরে, ঠিক আছে। আর ওয়েল ডিজার্ভ চ্যাম্পিয়ন বলতে হবে, 2022-এও ছিল, ঠিক আছে। খুব মানে ওই টিম দেখে কেউ বলেনি চ্যাম্পিয়ন হবে, কিন্তু হয়েছে। 2025-এ এসেও তারা একদম টেবিল টপে বসে আছে, দেখা যাক চ্যাম্পিয়নের বড় দাবিদার বলা যায় না। তো এই ছিল গুজরাটের আমাদের তরফ থেকে গুজরাট টিমের অ্যানালাইসিস যে কেন তারা উঠছে। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। তো আমরা এবার চলে আসবো হচ্ছে তোর এসআরএইচ আর লখনৌর ম্যাচে। দিগ্বেশ রাঠি স্যালারি কত আইপিএল এর স্যালারি? 30 লাখ টাকা, 30 লাখ, ফাইন অলরেডি 60 লাখ দিয়ে ফেলেছে। আমি শুধু ভাবি মানুষ চেক সাইন করে পয়সা পাওয়ার জন্য, আর ও সাইন করছে পয়সা দেওয়ার জন্য। তো এটা কি মনে হয় যে ওর বাপের বহুত পয়সা আছে নাকি হচ্ছে ফ্র্যাঞ্চাইজি পে করছে? আমি তো সেটাই তো মানে বুঝতে পারছি, যেহেতু পারফরম্যান্স আছে সেহেতু আমার মনে হয় ফ্র্যাঞ্চাইজি পে করছে, নাহলে এত খুল্লা ছুট বা ও এত কনফিডেন্স সাথে কাউকে সিলেক্ট। আর আমার একটা কথা আছে, তুই এই যে আজকে অভিষেক শর্মা, কালকে যে অভিষেক শর্মার সঙ্গে যে লাগলো এই ব্যাপারটা, তুই কি মনে করিস? এটা করেছে ও প্রথম থেকে আসে না পজিটিভ। আর মানুষের একটা সহজতা থাকে, মানে এর মধ্যে থেকে আয়ত্তের মধ্যে আমি করবো। তো এরা ইন্ডিয়ান প্লেয়ার আউট হচ্ছে, করার কি দরকার? 20-21 বছর প্রথমে করতো তো পিচে, হ্যাঁ সেটা ফাইন খেয়ে এখন একটু সুধরেছে, হ্যাঁ হাওয়াতে করছে, কিন্তু সেটাও না, এটা কোনো একটা খেলার মানসিকতার মধ্যে। রাজীব শুক্লা আসলো, এসে মাঠের মধ্যে হ্যান্ডশেক করালো। তোর আমি এলএসজির নিয়ে একটা কথা বলতে চাই, ঠিক আছে। এলএসজি টিমটা কিন্তু দেখতে মানে যথেষ্ট, দেখলে মনে হয় যে চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম। আমি মনে করি গুজরাটের সাথে এলএসজির মনে সিমিলারিটি আছে, গুজরাটের সাথে এলএসজি সিমিলারিটি আছে। প্রথম ওদের 3টে প্লেয়ার, শুভমান গিল, সাই সুদর্শন, বাটলার, এদেরও 3টে প্লেয়ার সুপার ফর্মে একদম বলতে হবে। এডেন মাকরাম, এডেন মাকরাম তো আজকে 5টা 50ও মেরে দিয়েছে এই সিজনে। মিচেল মার্শ আর এদিকে নিকোলাস পুরান, 3জনেই ফর্মে। বোলিংও এমন কিছু উঁচু নিচু নেই, প্রায় সমান, সব টিমেরই বোলিং বলতে গেলে সমান সমান। তাহলে এখানে কোথায় হারছে? ঋষভ পান্তের আন্ডার কনফিডেন্ট ক্যাপ্টেন্সি। মানে ঋষভ পান্ত যদি নাম্বার তোর যদি রান করতে পারতো, ঋষভ পান্ত রান করলে ওর কনফিডেন্সটাও বাড়তো। এইখানে বোলিং রোটেশনও ভালো হতো। শুভমান গিল এইখানটাতে এগিয়ে যাচ্ছে, প্লাস কোচিং সাপোর্ট তো আছেই, ঠিক আছে। ইন্ডিয়ান কোচ আশিস নেহরা 2 বছরের তোর ফাইনালিস্ট কোচ, সাপোর্ট আছে অবশ্যই। তো এইখানে এলএসজি আমার মনে হচ্ছে প্রবলেমটা হচ্ছে। যাই হোক, এলএসজি ফুটে গেল, ঠিক আছে, এলএসজি ফুটে গেল। আর এদিকে মুম্বাই তো গেলই, তার সাথে এলএসজি কে নিয়ে গেল। মুম্বাই আর দিল্লির রেস এখনো জেগে আছে, এখনো দেখা যাক কি হয়, ঠিক আছে। ওই মুম্বাইয়ের এখনো মনে হয় 3টে ম্যাচ বাকি আছে, সবারই 12টা করে কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। তোর ওখানে এলএসজি যে স্টার্টটা দিয়েছিল আজকে, ঠিক আছে, হাই স্কোরিং ম্যাচ হয়েছে, স্বাভাবিক ব্যাপার। 205 206 টার্গেট দিয়েছে। মাকরাম অ্যাজ ইউজুয়াল 3জনেই খেলেছে ওদের, মাকরাম আর হচ্ছে মিচেল মার্শ আর নিকোলাস পুরান, 3জনেই 50-60 করে 3জনেই করেছে। পান্ত তো করেছে, পান্তের কথা আর বলিস না। এইটা এই সিজনটা পান্ত ভুলে চাইবে, ঠিক আছে। এরকম আসে প্রত্যেকের ইয়েছে। আগের বছর চোট নিয়ে ভালো খেলেছে, এই বছর থেকে শান্ত থেকে ভালো খেলতে পারলো না। তো যাই হোক, আর ওইদিকে অভিষেক শর্মার কথা বলতে হবে এই ম্যাচের, যার কথা না বললেই হবে না। আবার বিধ্বংসী ব্যাটিং, যার কিছু হারানোর থাকে না, যার কিছু হারানোর থাকে তার কাছে সারা দুনিয়া থাকে, স্বাভাবিক ব্যাপার। এই ইন্টেনশন নিয়ে কিন্তু সারা মানে আইপিএল খেলতে চেয়েছেও। ট্রাভিস হেডের 7টা সেই যে মানে যে জুটিটা হয়ে ওঠেনি এবার ট্রাভিস হেডের সঙ্গে। কিন্তু যাই হোক, অভিষেক শর্মা আজকে যা খেললো, ঠিক আছে, এরকমই খেলে ওদের, আমি দেখেছি। 18 বলে 50, ঠিক আছে, তো কত 21 বলে মনে হয় 59 বা এরকম সামথিং, 20 বলে 59 করেছে। আর ঈশান কিষান আসলো, ঈশান কিষানে আমি পুরোপুরি ডিসঅ্যাপয়েন্টেড। ঈশান কিষান আছে 35, আর ওদিকে ক্লাসে 23 কোটিটা 23 কোটি টাকা দিয়ে ক্লাসেনকে এবছর রিটেন করেছিল। খেলাটা আগে দেখা, ফুটে যাওয়ার পরে খেলা দেখিয়ে কি লাভ? ক্লাসেন করেছে 20-30 করে করেছে প্রত্যেক ম্যাচেই, কিন্তু আমার ম্যাচ জেতানোর জন্য যেই টাকাটা দিয়ে তোকে রেখেছে, যের জন্য রেখেছে, ক্লাসেন এবার একটা 71 ছাড়া আর কিছু সেরকম আজকে পারফরম্যান্স ছিল না। আজকে এসে ওই তীরে ডুবে গেছে, নৌকা ডুবে গেছে, লাভ নেই, কোনো লাভ নেই। আর একটা জিনিস না বললেই নয়,
এই যে তোর এলএসজির কথা যখন তুললি তখন এই যে নিকলেস যে পূরণ, ও তুই দেখ প্রথম 6টা ইনিংসে ওর 6-এর সংখ্যাটা কত, আর তারপরে যে 6টা তুই দেখ, তারপরে খেলতে পারেনি, একটা 23 রান ছিল, আর আজকে খেলতে না 25 বলের মাথায় গিয়ে ফার্স্ট 6 মেরেছে, 25 বল, এটা কিন্তু ওর ইতিহাসে রেকর্ড। কিন্তু নিকোলাস পুরান যেরকম ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান, রোহিত শর্মা অবধি বলেছে যদি এখন ওয়ার্ল্ডে টি20 ক্রিকেটে কেউ সব থেকে ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান হয়ে থাকে সেটা হচ্ছে নিকোলাস পুরান, কারণ হচ্ছে এত সুন্দরভাবে এত ইজি গো 6 মারেও আর কেউ মারতে পারে না, রোহিত শর্মার মতো প্লেয়ার বলেছে। তো এই ছিল ম্যাচ, ঠিক আছে। আর যদি টেবিল টপারে আমরা এখন ধরি তাহলে জিটিতে আছে 1 নম্বর আছে, আরসিবি 2 আছে, আর 3-এ আছে পাঞ্জাব, তাহলে মুম্বাই আর দিল্লির মধ্যে ঝগড়া চলবে, দেখা যাক ইন্টারেস্টিং আইপিএল হচ্ছে। মুম্বাই এর পরের ম্যাচটা হারলে মোটামুটি আরো ইন্টারেস্টিং হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল ম্যাচের রিভিউ। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলকে, এবং ভিডিও শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। ভিডিও ভালো না লাগলো লাইক করবেন। ভালো থাকবেন, মজা করুন, দেখা হচ্ছে আমাদের মতো মজা করুন পরের ভিডিওতে। বাই বাই।